brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা 3:03 খবর নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা এবং আমি আপনাদেরকে জানাবো পার্ক ইনস্টিটিউশন এখানকার 30 জন পড়ুয়া অসুস্থ কিভাবে, এখনো পর্যন্ত তদন্তে কি উঠে এলো, কি বলা হচ্ছে সবটাই জানাবো। আর আমি আপনাদেরকে জানাবো আরজি কর ফাইল খুলছে, কিন্তু আরজি করের কোন অংশের ফাইল খুলছে জানাবো। 5 বছরে 100 কোটির সম্পত্তি কার, কিভাবে, আমি নীলাঞ্জনা জানাবো আপনাদের। তবে এইবার পার্ক ইনস্টিটিউশনের আপডেট শুক্লার কাছ থেকে। 30 জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে। প্রাথমিক যে অনুসন্ধান হয়েছে তাতে মনে করা হচ্ছে যে খাদ্যে বিষক্রিয়া থেকেই শরীর খারাপ হয়েছে পড়ুয়াদের। জ্বর হয়েছে, পেট খারাপ নিয়ে তারা আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে কিভাবে বিষক্রিয়া, এটাই এই মুহূর্তে পর্যালোচনা চলছে। তদন্ত কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। এই ঘটনায় কড়া পদক্ষেপ নিচ্ছে শিক্ষা দপ্তরও, তদন্ত শুরু হয়ে গিয়েছে। কয়েকজন পড়ুয়াই কেন অসুস্থ হলো তার খোঁজ খবর নিচ্ছে ইতিমধ্যেই তদন্ত কমিটি। নমুনা সংগ্রহের কাজ চলেছে এবং সেই সঙ্গে সেন্ট্রাল কিচেন যেখান থেকে বিভিন্ন জায়গায় খাবার পৌঁছে যায় সেই সমস্ত জায়গাতেও কিন্তু খোঁজ খবর নেওয়া হচ্ছে। সেখানকার খাবার খেয়ে কোনো পড়ুয়া অসুস্থ হলো কিনা সেটাও তদন্ত করে ইতিমধ্যেই দেখা হচ্ছে। খাদ্যে বিষক্রিয়া থেকেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত কিন্তু অনুমান করা হচ্ছে। এক পড়ুয়ার মায়ের বক্তব্য কি শোনাই। কালকে থেকে অসুস্থ, শনিবার থেকে অসুস্থ। আমার মেয়ে ফোন করেছিল শনিবারে আমাকে সন্ধ্যেবেলায় যে মা আমার পরীক্ষা হয়েছে, পরীক্ষা আছে, আমার জ্বর এসছে, গায়ে জলেরও অসুবিধা বলেছিল, খাবারও অসুবিধা বলেছিল, গায়ে ঘা হয়ে গেছিল, পায়ে ঘা হয়েছিল মেয়ের। খাবার দাবার থেকে খাবার, চালে পোকা, ডালে পোকা, সয়াবিনে পোকা, কেন এসব হবে? আগে বলেছিলাম তো বলেছিল হ্যাঁ ঠিক আছে ব্যবস্থা সব ঠিক করবো, তারপরেই তো আবার কিছু দিনের পরে আবার হচ্ছে এসব। কথা বলে নেব অয়ন শর্মা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। অয়ন, এখনো পর্যন্ত কিছু নতুন আপডেট কি পাওয়া গেল? এই 30 জন পড়ুয়া কেন অসুস্থ হলো, খাদ্যে বিষক্রিয়া থেকেই অসুস্থ কিনা এই বিষয়ে কোনো কনফার্মেশন কি পাওয়া যাচ্ছে? দেখো, এখনও তোমাকে বলে রাখি যে এই উত্তর পেতে গেলে কিন্তু এখনও পর্যন্ত বেশ কিছুটা সময় লাগবে। কারণ আমার পিছনে দেখতে পাচ্ছ দ্য পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস, এখানকার যারা একেবারে পড়ুয়ারা 30 জন ইতিমধ্যে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আলাদা আলাদা করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যেমন নির্ভীর তরফ থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই নির্ভীর তরফ থেকে যেমন প্রতিনিধি দল তারা এসেছিল, পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একেবারে জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে প্রতিনিধি দল, উত্তর 24 পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের একটি প্রতিনিধি দল, এছাড়াও কেন্দ্রীয় খাদ্য নিয়ামক সংস্থা FFSI তাদের তরফ থেকে একটা প্রতিনিধি দল, তারা আলাদা আলাদাভাবে নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং তোমার প্রশ্ন ছিল যে কি এখনো পর্যন্ত কিভাবে বা কোথা থেকে এই সংক্রমণ ছড়ালো, ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ নাকি খাদ্যে বিষক্রিয়া, কিভাবে সংক্রমণ ছড়ালো, এই প্রশ্নের উত্তর কিন্তু এই আলাদা আলাদা যে তদন্তকারী দল তারা কিন্তু রীতিমতো খুঁজছে। এবং পাশাপাশি আরও একটা জিনিস দেখাবো, যে ছবি আমরা এর আগেও জি 24 ঘন্টা দর্শকদের দেখিয়েছিলাম, ওই দেখাই একটু পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের যে গেট, সেই গেট দিয়ে আমি চলে এলাম এবং চলে আসার পর যে ছবিটা দেখায় আমার ঠিক বাঁ হাতে হচ্ছে একটু সেন্ট্রাল কিচেন রয়েছে। এই সেন্ট্রাল কিচেনে এর আগেও তোমাকে বলেছি যে একাধিক স্কুলের খাবার এখান থেকে যায়। আমার একেবারে ডান হাতে হোস্টেল, সেই হোস্টেলের একেবারে যেই আবাসিকদের ছাত্রাবাস সেখানে কিন্তু পড়ুয়ারা থাকেন এবং এই জায়গায় কিন্তু এখনও পর্যন্ত যেমনটা জানা গিয়েছে যে রাতের যে খাবার সেই খাবার সেন্ট্রাল কিচেন থেকে যায়। দেখতে পাচ্ছ সেন্ট্রাল কিচেনের একাধিক কেটলি রয়েছে, সেই কেটলি করে বিভিন্ন স্কুলের খাবার এইভাবে চলে যায়। এবার এইখানে প্রশ্ন, কিছুক্ষণ আগে আমরা এক পড়ুয়ার অভিভাবকের একেবারে বক্তব্য দেখালাম, তারা বলছেন যে খাদ্যে একাধিক সমস্যা দেখা গিয়েছে, যে খাবার খারাপ, এমন অভিযোগ কিন্তু তিনি সরাসরি জি 24 ঘন্টার মুখোমুখি হয়ে অভিযোগ করেছেন। আমার পিছনে সেন্ট্রাল কিচেনের যে দরজা, সেই সেন্ট্রাল কিচেনে সকাল থেকে বিভিন্ন তদন্তকারী দলের সদস্যরা তারা এসে নমুনা সংগ্রহ করেছেন। এবার প্রশ্ন হলো যে খাদ্যে বিষক্রিয়া না কিভাবে সংক্রমণ, কেন এই বিপুল সংখ্যক পড়ুয়া, প্রায় 30 জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়লেন, সেই প্রশ্নটাই খোঁজার চেষ্টা। তাহলে অয়ন, এই খাবার তো সেই 30 জনই খায়নি, খাবার তো অনেকেই খেয়েছে, তাহলে ওই পার্টিকুলার 30 জনেরই শরীরটা কেন খারাপ হলো? একদমই তাই, একদমই তাই। আমি একটু দেখাই, এই প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে একটা বোর্ড দেখাতে হবে। দেখো, ইতিমধ্যে দেখতে পাচ্ছ একাধিক স্কুলের খাবার এখান থেকে যায়। তাহলে প্রশ্ন থাকতে পারে যে তারা কেন অসুস্থ হলেন না,
এই প্রশ্নটা কিন্তু থাকতে পারে। সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য কিন্তু ইতিমধ্যেই নমুনা সংগ্রহ যেমন করা হয়েছে, পাশাপাশি জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদা যিনি স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, যার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটির সদস্যরা তারা গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে। কি ধরনের খাবার দেওয়া হয়েছিল, এর আগে সমস্যা হয়েছিল কিনা, কি খাবার খেয়েছিলেন। এই সেন্ট্রাল কিচেনের দায়িত্বে কারা আয়ন, তাদের বক্তব্য কি উঠে আসছে এখনো পর্যন্ত? দেখো, যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু বলছেন এখান থেকে একেবারে যেভাবে খাবার দেওয়া হয়। আমি একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, বলছি যে একাধিক পড়ুয়াদের অভিযোগ করছে এই যে সেন্ট্রাল, সেখান থেকে কি খাবার যায়, এখান থেকে কি খাবার যায় হোস্টেলে? হ্যাঁ, কখনোর খাবার যায়? এই দুপুরের খাবার যায়। দুপুরের খাবার যায়? হ্যাঁ। আচ্ছা, সকালে হোস্টেলে না, এই আমাদের পার্কে হোস্টেলে? হ্যাঁ, খাবার দুপুরের খাবার যায়, মিড ডে মিল যায়। এটা মিড ডে মিল, এটা মিড ডে মিল সেশন। তারা একাধিক অভিযোগ করছে বা খাবার নিয়ে একাধিক অভিযোগ করছে, এর আগেও প্রশ্ন তুলেছে। কি খাবার নিয়ে কোনো সমস্যা? খাবার নিয়ে সমস্যা? কোনো খাবার নিয়ে আমাদের সমস্যা, কালকে কোনো খাবারের সমস্যা ছিল না। হোস্টেলের খাবারও খেয়েছে ওরা। আমাদের খাবার পর আমাদের 5 থেকে 8 পর্যন্ত মিড ডে মিলের খাবার প্রাপ্ত, মানে সরকারের বিয়ে। তার এবার 9-10 বাচ্চারা এখানে পড়ে, হোস্টেলে রান্না হয়, তারা খেতে, সেই বাচ্চা অসুস্থ হয়ে গেছে। তাহলে কোন খাবারটা খারাপ ভালো এবার কি করে বুঝবো? একদমই তাই। দেখো, এখনো পর্যন্ত কিন্তু তারা বলছেন যে এখান থেকে খাবার যায়, কিন্তু কোন খাবার খেয়ে অসুস্থ হয়েছেন, অসুস্থতাটা ঠিক কী কারণ, সেইটাই কিন্তু খোঁজার চেষ্টা এখনো পর্যন্ত তদন্ত অনুসন্ধান করছেন প্রতিনিধি দলের সদস্যরা। দেখায় ইতিমধ্যে এখান থেকে খাবার গিয়েছে, আজকেও খাবার গেছে। দেখুন কত খাবার আমার নষ্ট। আজকে স্বাস্থ্য দপ্তর থেকে যারা এসেছিলেন খাবারটা না বের করতে পারায় আমার কতগুলো স্কুল খেতে পেলো না। কি দেখলো যে এই যে প্রতিনিধি দলেরও তারা কি দেখলো? ওরা সব দেখে গেল কি খাবারে কি রকম, তারা নমুনা সংগ্রহ করলো। ওনারা কি দিয়ে কি রান্না হয়। আমাদের তো ডাল ভাত ওরা নিয়ে গেল, ডাল সবজি, মানে ডাল হয়েছে, আলু ভাতে আর ভাত, এইগুলো নিয়ে গেল। খাওয়ার থেকেই বিষক্রিয়া নাকি অন্য কোনো কারণে অসুস্থতা, তা এই মুহূর্তে খতিয়ে দেখার কাজ করছে। তবে খাদ্যের নমুনা কিন্তু সংগ্রহ হয়েছে। অয়ন, তুমি নজর রাখো, অনেক ধন্যবাদ। যারা তদন্ত করছেন, পুরো বিষয়টা খোঁজ খবর নিচ্ছেন, সেই তদন্তকারী দলের আধিকারিকরা তারা ঠিক কি বলছেন, তাদের বক্তব্য শোনাবো। সংগ্রহ করা হয়েছে, আরও হচ্ছে। আমি 3-4টে টিম আনছি, আমার নাইসেট থেকেও আছে, মানে নিব্রি যেটা আছে সেখান থেকেও লোক আসছে, এক্ষুনি আসছে। আর.জি. কর থেকে তো তারা ব্যবস্থা নিয়েছে, আমার এখান থেকে আমার ফুড সেফটি অফিসাররা তারা দেখছে, কেএমসি থেকে এসেছে, ঠিক আছে। আর আমার নর্থ 24 পরগনা থেকেও টিম আসছে, তারা সবাই দেখছে। কোনো একটা ফুড ব্রন হয়েছে আশা করছি। এবার আমাদের এটা পুরোপুরি যতক্ষণ না আমরা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করছি ততক্ষণ আপনাদেরকে কমেন্ট করাটা বোকামি হবে, ঠিক আছে। ফুড স্যাম্পেলগুলো সব কটাই নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ফুড সেফটি অফিসার যারা এসেছেন তারা প্রত্যেকটা স্যাম্পেল কোন মানে ব্র্যান্ডের ইউজ করছে কি বৃত্তান্ত, তার সঙ্গে জলের স্যাম্পেল নেওয়া হয়েছে, দেখা যায়। আর এই খবরের পাশাপাশি অবশ্যই নজর রাখতে হচ্ছে আর.জি. করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যা উল্লেখ করেছিলেন তারপর দেখা যাচ্ছে পুলিশের কড়া অ্যাকশন, তাই তো সৈকত? একদম শুক্লা, কারণ আর.জি. কর কাণ্ডের ফাইল এক এক করে খোলা হচ্ছে। আর এবার মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে আর.জি. করে শ্মশান ফাইল খোলা হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই একটি এফআইআর রুজু করল পুলিশ, এবং সেই এফআইআর কিসের ভিত্তিতে, যে কার নির্দেশে দ্রুত বাবা মায়ের সম্মতি ছাড়া, সিগনেচার ছাড়া কে বা কারা জ্বালিয়ে দিল নির্যাতিতার দেহ, এবং কেন এত দ্রুততার সঙ্গে জ্বালিয়ে দেওয়া হলো, এই একাধিক প্রশ্ন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে এই বিষয়টায় এখনো সিবিআইয়ের হাত পড়েনি বা সিবিআই তদন্ত নেই, ফলে স্বাভাবিকভাবেই পুলিশ এটা ইন্ডিভিজুয়ালি তদন্ত করতে পারে, এবং সেই অনুযায়ী কিন্তু তদন্ত শুরু হয়ে গেল। রেডারে কারা কারা, সোমনাথ দে এবং নির্মল ঘোষ। অনেকে দাবি করেন নির্মল ঘোষের তত্ত্বাবধানেই নাকি এই সমস্ত কাজটা হয়েছিল। স্ক্যানারে রয়েছে সন্দীপ মুখোপাধ্যায়ও। অভিযোগ রয়েছে ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের। বিক্রম সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি বিক্রম। তাহলে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারা এবং কিসের কারণে দেহ সৎকারে এত দ্রুততার সঙ্গে সবটা অ্যারেঞ্জমেন্ট করলো, সই করে ফেললো, টাকা দিতে হলো না, দুটো দেহ আগে দাহ করে দেওয়া হলো, কারা এত অতি তৎপর হলো, এবার এই তদন্তটা শুরু হচ্ছে। দেখুন,
পারি উদ্দেশ্য কী ছিল এবং তার সঙ্গে সঙ্গে প্রমাণ লোপাট করা হয়েছিল কিনা এই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। মূলত গত 9 আগস্ট 2024 সালে আরজিকর হাসপাতাল থেকে যখন অভয়ার দেহকে বার করা হয়, পুলিশের ঘেরাটোপে বার করা হয় এবং সরাসরি সেখান থেকে কিন্তু পানিহাটি শ্মশানে নিয়ে চলে যাওয়া হয় দেহ। কার্যত তড়িঘড়ি মা বাবাকে অন্ধকারে রেখে দেহ দাহ করে দেওয়া হয় এবং সেখানেই কিন্তু অভয়ের মা বাবা প্রথম থেকেই এই বিষয় নিয়ে সরব হয়েছিলেন। তারা অভিযোগ করছিলেন যে একমাত্র কন্যা তার দেহ কিভাবে দাহ করে দেওয়া হলো তাদেরকে অন্ধকারে রেখে, তাদের অনুমতি ছাড়া, এবং সেক্ষেত্রে নির্মল ঘোষের নাম উঠে এসেছিল এবং এই নির্মল ঘোষই এবং তার সাগরেদরাই কিন্তু গোটা তদারকি করেছিল এবং বাধ্য করেছিল যাতে দেহ দাহ করে দেওয়া হয়। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দিয়েছিলেন এবং তারপরেই খড়দা থানার পুলিশ আধিকারিকরা তারা কিন্তু একটি নতুন এফআইআর স্টার্ট করেছে বা লঞ্চ করেছে। মূলত আরজিকর কাণ্ডে এবার রাজ্য পুলিশের তরফ থেকে যে এফআইআরটি স্টার্ট করা হয়েছে সেখানে অভিযুক্ত হিসেবে নির্মল ঘোষ সহ 3 জনকে রাখা হয়েছে এবং মূলত যেই বিষয়টা এই এফআইআরের মাধ্যমে খতিয়ে দেখতে চান রাজ্য পুলিশের আধিকারিকরা তা হলো পানিহাটি শ্মশানে সেদিন রাত্রে ঠিক কী হয়েছিল, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে কাদের চাপে কারা এই মূলত দাহ করার ক্ষেত্রে তড়িঘড়ি করেছিলেন, মা বাবাকে অন্ধকারে কারা রেখেছিলেন এবং কী কারণে রেখেছিলেন, সেক্ষেত্রে কোনো কিছু প্রমাণ লোপাট করার জন্য বা কোনো কিছু আড়াল করার জন্যই কি তড়িঘড়ি এই দেহ দাহ করে দেওয়া হয়। এই গোটা বিষয় নিয়ে কিন্তু এবার খড়দা থানার পুলিশ আধিকারিকরা তারা তদন্ত করবে। ইতিমধ্যেই অভয়ের বাবা লিখিতভাবে যে অভিযোগ করেছেন একেবারে বিক্রম আমরা নজর রাখবো এবং জি 24 ঘন্টার হাতে সেই নতুন এফআইআর এর কপি, আর সেই অনুযায়ী আপনাদের একটু মনে করাবো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিপি কে সামনে রেখে তিনি ঠিক কি বলেছিলেন শুনুন। সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আর যে শ্মশানে দাহ করা হয়েছিল নির্যাতিতার দেহ, সেই শ্মশানের ইনচার্জ কি বলছেন? ওইটা কোনো ম্যাটার না, এটা সংবাদদাতা স্বাক্ষর, যে কেউ সংবাদ দিতে পারে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর সার্টিফিকেট তুলবে তো বাড়ির লোককে তুলতে হবে, সেটার জন্যে ওটা আপনি যে সই করেছেন আপনি সার্টিফিকেট পাবেন এটা না, ওখানে জাস্টিফাইড করা হয়, ব্লাড কানেকশান দেখে ওখানে সার্টিফিকেট দেওয়া হয়, মিউনিসিপ্যালিটি দেবে সার্টিফিকেট। আমাদের কাজ হলো পুরানো কাগজ নিয়ে পুড়িয়ে দেবো, এইবার এই পেপার মিউনিসিপ্যালিটিকে পাঠিয়ে দেবো, মিউনিসিপ্যালিটি জাস্টিফাইড করবে কাকে সার্টিফিকেটটা কার হাতে দেওয়ার না দেওয়ার। আমাদের এখানে কারচুপি হওয়ার জায়গা নেই, আমাদেরকে পেপার দেবে, বডি পোড়ানো হবে, এটাই। হ্যাঁ কি আগে বললেন দুটো বডির আগে জাম্পিং হয়েছে, দুটো বডি পরেই পুড়তো, 45 মিনিট করে 1.5 ঘন্টা আগে পুড়েছে। তাতে 1.5 ঘন্টা আগেই আমাকে যদি বলতেন যে বডি পুড়বে না, তাহলে তারপরে যদি আমি পোড়াতাম তাহলে আমাদের বলতে পারতেন যে আমি তো বলেছিলাম বডি পুড়বে না, তোমরা কিন্তু জোর করে বডি পুড়িয়েছো, তাহলে কোনো কারচুপিটা আমার কাছে এখানে সঙ্গে থাকবে। নিজের জিনিস আপনাকে বলতে হবে, যা কিছু আপনাকে ডিসিশান নিতে হবে, আমি ডিসিশান মেকার নই। এখন যদি বলেন যে আমি চাপে বলতে পারিনি, তাহলে আপনি যদি চাপে না বলতে পারেন তা আমাদের কি তো দিয়ে চাপ থেকে হবে না। নির্মল ঘোষ দীর্ঘদিন ধরেই এই ঘটনায় রেডারে রয়েছেন, তৃণমূল বিধায়ক, এবং তিনি অত্যন্ত এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং যেটা আগেও বলছিলাম যে নির্মল ঘোষই নাকি এই গোটা তদারকিটা, মানে শ্মশানের গোটা প্রক্রিয়াটা তিনি নাকি একাই দেখে নিয়েছিলেন, এমনটা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর সেই নির্মল ঘোষের বাড়িতে আমরা তাকে খুঁজতে গিয়েছিলাম তার প্রতিক্রিয়া জানতে, কিন্তু তার দেখা আমরা পেলাম কি, দেখুন আমাদের প্রতিনিধি কি বলছেন। নির্মলবাবু বাড়ি আছেন? জি 24 ঘন্টা থেকে এসছিলাম। নির্মলবাবু অনেকক্ষণ ডাকাডাকি করার পরও তার বাড়ির দরজা একেবারেই বন্ধ। দীর্ঘদিন ধরেই কিন্তু এইভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে তার বাড়ির দরজা, এবং আমরা এর আগেও যখন এসছিলাম তখনও কিন্তু তার দেখা পাওয়া যায়নি। কোথায় গেলেন নির্মল ঘোষ তার কোনো পাত্তা নেই, বা তিনি বেপাত্তা হয়ে রয়েছেন এই পানিহাটি অঞ্চল থেকে, এটুকু কিন্তু একবারে স্পষ্টভাবে বলা যায়। আমি আরও একবার বাড়িটা দেখাবো। এই যে বাড়ির দরজা,
একদম যে দরজা রয়েছে, বিভিন্ন জানলাগুলো রয়েছে, যে জানলাগুলো একসময় পুরোপুরি খোলা থাকতো এবং এই যে দরজা, সেই দরজার যে মেন যে দরজা, সেই দরজাতেও কিন্তু এই মুহূর্তে একেবারেই তালা ঝুলছে এবং বেশ কিছুদিন ধরে যে এই তালা খোলা হয় না সেটাও কিন্তু একেবারে স্পষ্ট। তালা দেখলেও বোঝা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে এই তালা কিন্তু একেবারেই খোলা হয় না। কোথায় গেলেন নির্মল ঘোষ? আমরা বারবার করে তার দরজায় এসে নক করার পরেও, ডাকার পরেও যেমন পরিবারের কেউ বাড়িয়ে আসলো না, ঠিক তেমনই নির্মল বাবু বা নির্মল ঘোষ প্রাক্তন বিধায়ক, তারও কিন্তু কোনো পাত্তা নেই। খর্দা থেকে বরুণ সেনগুপ্ত, জি 24 ঘন্টা। আর আরজিকর কাণ্ডে এই মুহূর্তে সবচেয়ে বড় খবরে নজর রাখবো। এবার সিবিআইও কিন্তু এই ঘটনায়, আরজিকরের ঘটনায় নড়ে চড়ে বসলো। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন পুলিশ সক্রিয় হয়েছে, আর এবার সিবিআই ওই ঘটনার দিন এমার্জেন্সি বিল্ডিংয়ে থাকা সমস্ত যারা ছিলেন স্টাফ, তাদের সবাইকে ডেকে পাঠিয়েছে। চলতি সপ্তাহে ডাকা হয়েছে। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম, তাহলে কি গোটা ঘটনাটা আরও একবার বুঝে নিতে চাইছে সিবিআই, পুনর্নির্মাণ করতে চাইছে? একেবারেই তাই। তার সঙ্গে সঙ্গে যেটা জানিয়ে রাখবো যে রাজ্য পুলিশের পাশাপাশি এবার সিবিআই কিন্তু সক্রিয়ভাবে তদন্ত করছে আরজিকরের খুন এবং ধর্ষণের মামলায়। আমরা জানি যে নতুন স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম হয়েছে অনুরাগ কুমার সিবিআই জয়েন্ট ডাইরেক্টরের নেতৃত্বে, এবং যে তদন্তকারী অফিসার সীমা পাহুজা, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় নতুন অফিসারকে আনা হয়েছে যার নাম মনীষ উপাধ্যায়, এবং তারপর থেকেই কিন্তু সিবিআই মূলত এই ঘটনার পুনর্নির্মাণ করতে চাইছে। মূলত যেই ল্যাবগুলো এর আগে রয়ে গিয়েছিল সিবিআই তদন্তে, সেইগুলোকে কিন্তু ফুলফিল করার চেষ্টা করা হচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা ওই অভিযুক্ত রাতে মূলত ওই হসপিটালে কর্মরত ছিল, বিশেষ করে এমার্জেন্সি বিল্ডিং এ যারা কর্মরত ছিল, যে সমস্ত চিকিৎসকরা, নার্সিং স্টাফরা, যারা অন্যান্য স্টাফরা রয়েছেন, তাদেরকে প্রত্যেককেই কিন্তু তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং সেই জন্য ইতিমধ্যেই তাদেরকে সামান ইস্যু করা হয়েছে। চলতি সপ্তাহেই প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। এদের মধ্যে অনেকেই এর আগে মূলত সিবিআই যে আগের তদন্তকারী দল ছিল, তারা জিজ্ঞাসাবাদ করেছিল, তাদের স্টেটমেন্টও রেকর্ড করেছিল, কিন্তু আবারও তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। সেই কারণে এই সামান করা হয়েছে, এমনটাই সিবিআই সূত্রের খবর। বিক্রম, তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আরজিকর মামলা আমরা দেখেছি যে ঠিক ভোটের আগে কার্যত এক প্রকার ঠান্ডা ঘরে চলে গিয়েছিল। মনে হচ্ছিল যে না, এই ঘটনায় আর কিছু হবে না। নতুন সরকারের সময় একদিকে পুলিশ, একদিকে সিবিআই, নতুন তৎপরতা, মানে তৃণমূলের ব্যাপক চাপ তৈরি হলো, এটা বলার অপেক্ষা রাখে না। একেবারেই দেখো, যেটা দেখা গিয়েছে পালাবদলের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এই বিষয় নিয়ে সরব হয়েছিলেন, এবং অভয়ার মা ও বাবা তারাও কিন্তু নতুন করে অভিযোগ দায়ের করেছিল। এবং সেই অভিযোগের ভিত্তিতে যেটা দেখা গিয়েছিল যে হাইকোর্টের তরফ থেকে মূলত একটা নতুন স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফর্ম করতে বলে সিবিআই তরফ থেকে সেই টিম ফর্ম করা হয়, এবং আগের যে তদন্তকারী দল তাদের প্রত্যেককেই কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবং যারা নতুন অফিসাররা রয়েছেন, তারা একদিকে যেরকম এই ঘটনার পুনর্নির্মাণ করছেন, তারা প্রেস অফ অকারেন্সে গিয়েছিলেন, পানিহাটি শ্মশানে গিয়েছিলেন, অভয়ের মা বাবার সঙ্গে প্রথমেই তারা কথা বলে তাদের বয়ান রেকর্ড করেছেন। এবার কিন্তু ওই মুহূর্তে, ওই সময় যারা ওই এমার্জেন্সি বিল্ডিং এ ছিলেন আরজিকর হাসপাতালে, তাদের প্রত্যেককেই দেখে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং যাদেরকে এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের বয়স আরো একবার মিলিয়ে দেখা হবে, এমনটাই জানতে পারছি। ধন্যবাদ বিক্রম। আর এবার আমি নীলাঞ্জনার কাছে যাব। নীলাঞ্জনা, ভাইপোর সাগরেদদের তো সম্পত্তি এই ওকে টেক্কা দিচ্ছে। একদমই। এখন যার কথা বলবো, 5 বছরে তার 100 কোটি সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। ভাইপোর সাগরেদ লাগাম ছাড়া সম্পত্তি, যার কথা বলছি দেবরাজ চক্রবর্তী। তোলাবাজির টাকাতেই কি 5 বছরে, মাত্র 5 বছরে 100 কোটি সম্পত্তি বানিয়ে ফেলেছিল কীর্তিমান দেবরাজ। ইডিকে দেবরাজের সম্পত্তির যে তালিকা পুলিশ দিয়েছে, 30টি সম্পত্তির উল্লেখ সেখানে রয়েছে, যেখানে তার মা বাবা, তার স্ত্রীর নামেও সম্পত্তি রয়েছে, কিন্তু তার অঙ্কটা মাত্র 5 বছরে 100 কোটি। ইডিকে দেবরাজের সম্পত্তির তালিকা পুলিশ দিয়েছে বাগুইআটি থানায়, ইডিকে চিঠি দিয়েছে, এবং সেখানে 30টি সম্পত্তির উল্লেখ। নিউ টাউন, দমদম, কালিম্পংয়েও দেবরাজের সম্পত্তি। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। Brought to you by MDH Masala।